আজকে 29শে জুলাই গুরু পূর্ণিমার দিন আমরা তারকেশ্বর যাচ্ছি। ওই দিন পূর্ণিমা ছিল বলে আমার মা বলল যে গঙ্গা থেকে, হাওড়ার গঙ্গা থেকেই জল নিয়ে নিতে। আমরা হাওড়ার ঘাটে গিয়েছিলাম জল নেওয়ার জন্য। তারপর আমরা হাওড়া থেকে 9টা 5-এর তারকেশ্বর লোকালে রওনা দিলাম। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আমরা 4 নম্বর ট্রেন ধরবো। আমরা প্রতি বছর তারকেশ্বর যাই। আমি প্রথম তারকেশ্বর গিয়েছিলাম তখন আমি 3 বছরের, আমার মা আর বাপির সাথে। আমরা সকাল 7টার সময় আমাদের মুন্সিরহাট থেকে রওনা দিয়েছিলাম। সকালে যখন বেরোচ্ছি বোনেরা তাড়াহুড়ো করছিল, আমি আর ভিডিও করার সুযোগ পাইনি, আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো। তারপর ট্রেন এলো। হাওড়া থেকে আমরা যখন যাই তখন ট্রেন ফাঁকা থাকে। অনেকে বলছিল যে গুরু পূর্ণিমার দিনে তো ভিড় থাকবে, প্রচুর কষ্ট হবে, কিন্তু হাওড়া থেকে সেই কষ্টটা আমরা বুঝতে পারিনি কারণ ট্রেন ফাঁকাই ছিল। কিন্তু শেওড়াফুলি থেকে ভিড়টা একটু বেড়েছিল, তখন ভিডিও করার সুযোগ হয়নি। বহুত ভক্তরা ছিল যারা ভোলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিল, তারকনাথের মাথায়। ছোট ছোট বাচ্চারাও ছিল, তো আমার সেটা ভিডিও করা হয়নি। তারকেশ্বর স্টেশনে নেমে আমি ভিড়টা আসলে বুঝতে পারলাম, খুব ভিড় ছিল ওখানে সেদিন। আমরা রওনা দিলাম। আমরা প্রতি বছর গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমরা পুজো দেওয়ার সময় কোনো পান্ডা হেল্প নিই না, বা কোনো পুরোহিতকে ধরি না, পুরোহিত মশাই হেল্প নিই না, কারণ ওই ভিড়ের মধ্যে ওনারাও আমাদেরকে মন্দিরে খুব একটা বসিয়ে পুজো করাতে পারেন না। তো আমরা দোকান থেকে প্রসাদ কিনে, বাইরের যে দোকানগুলো আছে সেখান থেকে প্রসাদ কিনে নিজেদের মতো করে পুজো দেবো ঠিক করলাম। বোনেদের বলি যখনই জল দেওয়া হবে তখন নিজেদের নাম গুরুত্ব বলে মনের ইচ্ছা প্রকাশ করবি, সেটাই অনেক। আমরা এবারে প্রসাদ নিয়ে নিয়েছি সবার। আমার 4টে হয়েছে, ওদের একটা পিয়া কিছু নিয়েছে। রাস্তা ভালো গরম, পল্লবী পাল একা একাই চলে যাচ্ছে, এই মাথায় চাপা দিয়ে দিয়েছে। আও, আমরা ভেবেছিলাম যে গুরু পূর্ণিমায় ভিড় হবে, কিন্তু যখন ভিড়টা আমরা ফেস করছি দুধপুকুরের সামনে, আমরা রীতিমতো সকলে চমকে গিয়েছিলাম যে এই ভিড়ে আমরা কিভাবে যাব। যা হোক করে ওদেরকে বললাম যে দুধপুকুরে হাত মুখ ধুয়ে নে। স্নান করার সুযোগটা ছিল না, আমরা স্নান বাড়ি থেকেই করে গিয়েছিলাম। তারপর আমরা তারকনাথ বাবাকে যে পঞ্চামৃত জল দেব ওনার মাথায়, তো সেটা তৈরি করার জন্য বসলাম। এই যে পঞ্চামৃতটা তৈরি হয়, যেটা আমরা ভোলে বাবার মাথায় উৎসর্গ করি, এটার প্রতিটা আলাদা আলাদা দ্রব্যর আলাদা আলাদা একটা আলাদা মহত্ব আছে। প্রতিটা জিনিসই কোনো না কোনো উদ্দেশ্যে বা কোনো না কোনো সিম্বলকে প্রেজেন্ট করে। যেমন গঙ্গা জল বা জল দেওয়া হয় মনের শান্তি আর পবিত্রতার জন্য, দুধ দেওয়া হয় সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ুর জন্য, দই দেওয়া হয় জীবনে একটা স্থিতিশীলতা দেওয়ার জন্য, চন্দন দেওয়া হয় সম্মান খ্যাতি। আর অনেকে বলেন যে শিবের যদি কোনো রাগ থাকে আপনার উপর, তো সেটা প্রশমন করার জন্য। কিন্তু আমার মনে হয় না উনি কারোর উপর রাগ করে থাকেন, উনি হচ্ছেন আমাদের ভোলে বাবা। আর সিদ্ধি দেওয়ার মানে হচ্ছে যে আপনার মধ্যে যা কিছু রাগ অহংকার বা বাজে কিছু আছে
যেটা আপনাকে ঈশ্বরের সাথে মিলতে বাধা সৃষ্টি করছে, সেটাকে আপনি ওনার চরণে দিয়ে দিন। মধু দেওয়া হয় আচরণ ও ব্যক্তিত্বে মাধুর্যের জন্য। ঘি দেওয়া হয় শক্তি আর সাফল্যের জন্য। বেলপাতা দেওয়া হয় মনের ও আত্মার শুদ্ধির জন্য আর পাপের মুক্তির জন্য। একটা গল্প আছে, দেখবেন যে একটা চোর চুরি করতে গিয়েছিল আর লুকানোর জন্য বেলপাতায় মানে বেল গাছে উঠে পড়েছিল, আর সেখান থেকে প্রতিটা প্রহরে সে একটু একটু করে বেলপাতা নিচে শিবলিঙ্গের উপর পড়তে থাকে, জল পড়তে থাকে। তো ওই কাহিনীটাই মনে পড়ে আমার বেলপাতার কথা বলতে গেলে। আমার যতটুকু নলেজ আছে আমি তার মধ্যে এটা বলার চেষ্টা করলাম। আমাদের জল রেডি হয়ে গেছে, এবার আমরা যাবো ভিড়ে যুদ্ধ করতে করতে লাইন দিয়ে জল লাগতে। পিছনে ভিড়, প্রচন্ড ভিড় ছিল, তো ভিডিও করা হয়নি। আর ভিড়টা দেখতে পাবেন, একদিকে ছেলেদের লাইন ছিল, একদিকে মেয়েদের লাইনে অতটা অসুবিধা হয়নি আমাদের, কিন্তু ছেলেদের লাইনটা অনেক বেশি ভিড় ছিল। জল দেওয়ার সময় তো ভিডিও করা সম্ভব না, ওখানে প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল। আমরা জল দিলাম মন্দিরে, একটুখানি মন্দিরটাকে ছোঁয়ার মতো জায়গা ছিল, ছুলাম, মনের ইচ্ছা প্রকাশ করলাম, যে পুজোগুলো নিয়েছিলাম সেগুলোকে ওখানে ঠেকালাম। ঠিকই আমরা নন্দী মহারাজের কাছে এলাম, ওনাকে একটু জল অর্পণ করলাম। তারপরে ওখানেও প্রচন্ড ভিড় ছিল, তারপরে আমরা ধূপবাতি দেওয়ার জায়গায় এসে ধূপবাতি দিলাম। এরপর আমরা গিয়েছিলাম মন্দিরের পাশে একটা কালী মন্দির আছে, ওখানে আমরা প্রতিবারই যাই। ওই কালী মন্দির ওটা অনেকটা ফাঁকা, আমরা অনেকক্ষণ ওখানে বসেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভিড়টা, এইটা ছেলেদের লাইন, এইটা দিয়ে ছেলেদের লাইনটা নিয়ে যাওয়া হয়েছে। ওখানে বসেই আমরা আমাদের দেওয়া পুজোটার প্রসাদটা গ্রহণ করে জল খেলাম। তারপরে আমরা হেঁটে রওনা দিলাম স্টেশনের দিকে। স্টেশনে যখন আসছিলাম তখন স্বয়ং নন্দী মহারাজ ওখানেও বসেছিলেন, মন্দিরের ভিতরেও একজন বসেছিলেন, সেটা আমার আর ভিডিও করা হয়নি, কিন্তু এনাকে দেখে মনে হচ্ছিল স্বয়ং উনিই চলে এসেছেন। ছবিতে ভিডিওতে কতটা ভালো দেখা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু সামনাসামনি দেখে রীতিমতো আমার ভয় লাগছিল যে একবার যদি উনি এসে আমাকে তাড়া করেন তখন কি হবে। যাই হোক, তারপর আমরা কাউন্টারে এলাম, টিকিট নিলাম। এবারে ব্যবস্থাটা অনেকটা সুন্দর করে বড় করেই করার চেষ্টা করা হয়েছে। তো তারপরে আমরা মহিলাদের প্রতীক্ষালয় স্টেশনের ভিতরে এসে খাওয়া দাওয়া করলাম, করে ট্রেনে উঠে পড়লাম। সকলে হেডিংটা, এই যে তারকেশ্বরের যে হেডিংটা থাকে, ফুডিংটা, সেটা ভিডিও শুরুতে দেয়, বাট আমি তখন সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি, তো এটা এখন দিলাম। তারপর বোনেরা ক্লান্ত ছিল, আমরা ট্রেনে উঠলাম। হাওড়া স্টেশনে নেমে দেখি বৃষ্টি হচ্ছে। তারপর যেহেতু পূর্ণিমা ছিল আর আমরা যেই টাইমে ঢুকলাম তখন জোয়ার ছিল, তো আমরা একটু গঙ্গার জল নিলাম, আমার মা বলেছিল নিয়ে নিতে, তো 3 বোতল গঙ্গার জল নিলাম এবং উপরটা ঘাটের উপরে একটা শিবলিঙ্গ আছে, মন্দির আছে, তো সেখানে একটু পুজো দিলাম। তারপরে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম 4:40-এর আমতা লোকাল হাওড়া থেকে, সেটা ধরে আমরা মুন্সিরহাট এলাম। মুন্সিরহাটে এসে আমাদের গ্রামে ঢুকতেই
আমাদের মা রক্ষাকালী থাকেন এবং আর এক শিব ঠাকুর থাকেন। আমরা সেখানে ধূপবাতি দিলাম এবং আজকের ব্লগটা এখানে শেষ।